আজকের ক্লাস আমাদের থার্মোডাইনামিক্স এন্ড হিট ইঞ্জিন এর লাস্ট টপিকস তাপ ইঞ্জিন। এটা আমাদের থার্মোডাইনামিক্স এর জন্য শেষ টপিকস। আর আজকে চেষ্টা করব যে এই টপিকসটা শেষ করার জন্য আমাদের থিওরি, প্রয়োজনীয় সূত্রাবলী এবং ম্যাথমেটিক্স দিয়ে আমরা তিনটা ধাপে এইগুলো সব কিছু শেষ করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আমরা। তাহলে প্রথমে আমি যেটা বলছিলাম যে প্রতিটা টপিক পড়ার সময় তার যে হেডিংটা দিই সেই হেডিংটা সম্পর্কে আগে আমরা জানবো, দেন আনুষঙ্গিক বিষয়গুলো আমরা জানবো। তো তারই ধারাবাহিকতায় যে হিট ইঞ্জিন অর্থাৎ তাপ ইঞ্জিন বলতে কি বুঝি আমরা, তাপ ইঞ্জিনটা কি বলছে। তাপ ইঞ্জিন, এই যে তাপ ইঞ্জিন হলো এমন একটি পদ্ধতি যা কি করে তাপ বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যান্ত্রিক শক্তিকে মানে যান্ত্রিক সরি এটা শক্তিতে হবে, শক্তিকে না, শক্তিতে হবে। এটা হলো শক্তিতে হবে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যা পরে যান্ত্রিক কাজে ব্যবহৃত হয়। আর এটি সবসময় যেটা বলছিলাম আমরা থার্মোডাইনামিক্স যখন প্রথম টপিকস পড়াইছিলাম, দেখবেন যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, জিরোথ ল, এগুলো কিন্তু পড়াইছিলাম। ক্লাসিক স্টেটমেন্ট এগুলো কিন্তু পড়াইছিলাম। তো কি করে যে সবসময় কি করে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে সবসময় এটা কাজ করে। এটা হলো বেসিক, একেবারে যে সবসময় তাপমাত্রা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কিন্তু ধাপিত হয়, এটা আমরা বলছিলাম। তো এখন দেখেন যে আমাদের এই তাপ ইঞ্জিন সে কিভাবে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কিভাবে হচ্ছে রূপান্তরিত করে। তো আমি এখানে একটা ফিগার দিয়ে চেষ্টা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো দেখেন এখানে এই যে মনে করেন যে আমি হিট দিতেছি, এখন মনে করেন যে ফুয়েল দিয়ে সেটাকে বার্ন করে সেটা আমি হচ্ছে হিট দিচ্ছি। মনে করেন যেটা হলো বয়লার, এর ভিতরে মনে করেন যে ওয়াটার আছে। তো এর তাহলে এখান থেকে কি হবে, স্টিম উৎপন্ন হবে। তো এর সাথে মনে করেন যে পিস্টন কানেক্ট করা আছে, পিস্টন এখানে ভালভ আছে, একটা পিস্টন কানেক্ট করা আছে। এখানে এক্সস্টার লাইন আছে, যে এক্সস্ট বের হয়ে যাবে অতিরিক্ত যেটা বলা অপ্রয়োজনীয়। এখানে পিস্টনটা দেখেন, পিস্টনটা আবার একটা কানেক্টিং রডের সাথে সংযুক্ত করে এই ফ্লাইহুইলের সাথে কি সংযুক্ত করা আছে। এই ফ্লাইহুইলটা আবার কি আছে, একটা মোটরের সাথে সংযুক্ত করা আছে। তাহলে এই মোটরের সাথে একটা লোড সংযুক্ত করা আছে। তাও দেখেন যে আমরা প্রথমে এই জ্বালানি শক্তিকে দেখেন যে আমরা সেটা কি করছি, প্রথমে মেকানিক্যাল শক্তিতে কনভার্ট করছি। মেকানিক্যাল শক্তিকে মানে এইটুকু এক্সট্রা দেখাই দিচ্ছে আর কি, এইটুকু এখানে আলোচনা বিষয় না, তো এটা এক্সট্রা বিষয় যে এই ফ্লাইহুইলটা কি মেকানিক্যাল শক্তি, এটা যান্ত্রিক কাজ হচ্ছে। এখানে যে হুইলটা ঘোরাচ্ছে যান্ত্রিক কাজ। এই হুইলের সাথে আমি মোটর আছে লাগিয়ে দিচ্ছি, মোটরের সাথে আমি হচ্ছে আপনার লোডটা লাগাই দিচ্ছি, লোডটা কি জ্বলে উঠবে। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল শক্তিটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের এই বিষয়টা এর ভিতরে নয়, তাও এখানে এই ফিগারটা ছিল, সেজন্য এখানে অ্যাড করে দিচ্ছি আলাদা করে। তাহলে দেখেন তাপ দিচ্ছে আমরা, এই তাপ শক্তিকে কি করছে আমরা দেখেন, দেখেন মেকানিক্যাল শক্তি, অর্থাৎ দেখেন ফ্লাইহুইলকে আমরা ঘুরিয়ে ফেলতেছি। তাহলে মেকানিক্যাল শক্তিতে আমরা বা যান্ত্রিক শক্তিতে আমরা রূপান্তর করতেছি। এরপরে যে ওয়ার্ডটা আছে বলছে এটি উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রার মধ্যে কাজ করে। এই যে সোর্স, এই যে উৎস, এটা হলো হট, এই যে উৎসটা এটা হলো হট টেম্পারেচার। এটা হলো এই তাপমাত্রা থেকে কি করছে, ইঞ্জিনে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা কি করি যে আমাদের এখানে আউটপুট পাই, ওয়ার্কটা আউটপুট, কাজটা আউটপুট এখানে। আর এখানে হলো সিঙ্ক হলো কোল্ড টেম্পারেচার, ঠান্ডা তাপমাত্রা। অর্থাৎ সবসময় তাপমাত্রাটা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার মধ্যে কাজ করে, যা কি করে উচ্চ থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাপিত হয়। কখনোই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে ধাপিত হয় না। এরপর আমাদের এখানে যে তিনটা টপিকস আছে, এক হলো যে আমাদের অন্তর্নিহিত শক্তি ইঞ্জিনের, অর্থাৎ আইসি ইঞ্জিনের ইন্ডিকেটেড হর্স পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার এবং ফ্রিকশন হর্স পাওয়ার বলতে কি বুঝি। ইন্ডিকেটেড হর্স পাওয়ার, আই ইন্ডিকেটেড এইচ হর্স পি পাওয়ার বলছে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে, আইসি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তো ইন্টারনাল যে ইঞ্জিন সিলিন্ডার অভ্যন্তরস্থ উৎপাদিত
মোর যে অশ্ব ক্ষমতা মানে কি হর্স পাওয়ার, এটা আমরা পোস্টের ভিতরে অনেক বিষয়গুলো দেখবো। আর এইটুকুর মারপেসের কারণে অনেক উত্তরটা কখন আমি হর্স পাওয়ার নেবো, কখন আমি ওয়াটে রাখবো, কখন কিলো ওয়াটে রাখবো, হ্যাঁ এই বিষয়গুলো আপনারা প্রশ্ন দেখে বুঝতে পারবেন। বলছে অশ্ব ক্ষমতাকে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বলে। বলছে ইহা কি করে, ইন্ডিকেটেড বলছে ইহা কি করে ইন্ডিকেটেড সাহায্যে পরিমাপ করা যায় বলে একে ইন্ডিকেটেড হর্স পাওয়ার বলা হয়। আর ইন্ডিকেটেড হর্স পাওয়ারের সূত্র আমরা জানি প্লাঙ্ক অর্থাৎ এগুলো সবগুলো আছে ডেফিনেশন, এবং আমরা ডিসক্রাইব করব আমরা প্রয়োজনীয় সূত্রগুলোর ভিতরে। এখানে আমরা সেই বিষয়গুলো বলতেছি না, ওখানে আমরা ইউনিট গুলো এ টু জেড আমরা পাই টু পাই আমরা দেখাবো, জাস্ট রিলেশনটা থেকে জাস্ট দেখালাম এখানে। ব্রেক হর্স পাওয়ার, বি ব্রেক, এইচ হর্স, পি পাওয়ার। ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে ব্যবহার উপযোগী, ইঞ্জিনের ফ্লাইহুইল মানে এই ব্রেক হর্স পাওয়ার কি আমরা আউটপুট পাই, মানে আউটপুট হর্স পাওয়ার মানে ব্রেক হর্স পাওয়ার আমরা আউটপুট পাই, আউটপুট কোথায় পাই, ফ্লাইহুইল থেকে পাই। তো ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে ব্যবহার উপযোগী যে ক্ষমতা পাওয়া যায় তাকে ব্রেক হর্স পাওয়ার বলে। ব্রেক হর্স পাওয়ার এর সূত্রটা হলো 2 পাই এন টি। ফ্রিকশন হর্স পাওয়ার, এফ ফ্রিকশন, এইচ হর্স, পি পাওয়ার। সিলিন্ডারের উৎপন্ন শক্তি বিভিন্ন অংশের মাধ্যমে কিন্তু ফ্লাইহুইলে পৌঁছায়। একবার ডিরেক্টলি কিন্তু ফ্লাইহুইলে পৌঁছায় না। সিলিন্ডার থেকে যে শক্তিটা উৎপন্ন করলাম এই শক্তিটা সরাসরি আমার ফ্লাইহুইলে চলে যায় না, বিভিন্ন অংশের সমন্বয়ের মাধ্যমে ফ্লাইহুইলে আমাদের ট্রান্সফার করা হয় আমাদের এই শক্তিটা। বলছে এই ফ্লাইহুইলে পৌঁছানোর মধ্যে কিছু কি ঘর্ষণ হয়, কারণ সরাসরি তো যায় না, কারণ কিছু ঘর্ষণ হয়, কিছুটা আমাদের লস হয়। তো ঘর্ষণের কারণে যে ক্ষমতার অপচয় হয় তাকে আমরা ফ্রিকশন হর্স পাওয়ার বলি। এটা কিভাবে হয়, আমাদের ইন্ডিকেটর হর্স পাওয়ারের কারণে এবং ইন্ডিকেটর হর্স পাওয়ার এবং ব্রেক হর্স পাওয়ার ডিফারেন্সের থেকে আমরা ফ্রিকশন হর্স পাওয়ারটা পেয়ে যাবো। ঘর্ষণের কারণে কি যে পরিমাণ লসটা আমাদের হয়। এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে তুলে ধরেছি আমরা, বলছে তাপীয় দক্ষতা বলতে কি বলছে এবং তাপীয় দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর। তাপীয় দক্ষতা থার্মাল ইফিসিয়েন্সি, বলছে কোন ইঞ্জিন হতে প্রাপ্ত ব্যবহার উপযোগী, যে কোনো একটা ইঞ্জিন হতে যে ব্যবহার উপযোগী যে তাপ এবং কাজটা পাই আমরা, এটা কি হয় ইঞ্জিনের সর্বোচ্চ তাপ শক্তির অনুপাতকে আমরা কি বলতেছি, তাপীয় হচ্ছে দক্ষতা। দক্ষতার সময় আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, দক্ষতা মানেই হলো আউটপুট বাই ইনপুট। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আউটপুট বা এফিসিয়েন্সি মানে হলো আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। তো বলছে তাপীয় দক্ষতা নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর। তাপীয় দক্ষতা কি কি বিষয়ের উপর নির্ভর, তাপীয় দক্ষতা যে আমরা পাবো এটা হলো ইঞ্জিনের কম্প্রেশন রেশিওর উপর, ইঞ্জিনের স্পিড, ইঞ্জিনের উপর কি পরিমাণ লোড দিলাম এবং জ্বালানি কি পরিমাণ মিশ্রিত হলো, হ্যাঁ এবং জ্বালানি কি পরিমাণ কি প্রকৃতির জ্বালানি আমরা ব্যবহার করছি ওই সিলিন্ডারে, এবং সিলিন্ডারের ওয়ালে কি পরিমাণ তাপ সঞ্চালনের পরিমাণটা সে তাপ সঞ্চালন করতে পারে। এই সকল বিষয়ের উপরে তাপীয় দক্ষতাটা হচ্ছে নির্ভর করে। এরপর হচ্ছে ফুয়েল বা জ্বালানি, জিনিসটা ফুয়েল বা জ্বালানি, আমরা কখনো কিন্তু যে তেল বলবো, তেল জিনিস আলাদা, ফুয়েল যেটাকে জলে আর কি, যেটা থেকে আমরা হচ্ছে শক্তি পাই। ফুয়েল বা জ্বালানি হচ্ছে এক ধরনের পদার্থ যা কি সাধারণ বাতাসে অক্সিজেন সহ, সাধারণ বাতাসে অক্সিজেনের সহজে কি হবে পুরাইলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করে, সেটাই হলো আমাদের ফুয়েল বলি। তো ফুয়েল তিন ধরনের হতে পারে, সলিড ফুয়েল, একটা লিকুইড ফুয়েল, একটা হলো গ্যাসিয়াস ফুয়েল। সলিড ফুয়েল যেমন হলো কাঠ, কয়লা, কোক, চারকোল, এগুলো হলো সলিড। আর লিকুইড গুলো কোনগুলো, যেগুলো কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, হ্যাঁ এগুলো আমাদের হলো হচ্ছে লিকুইড ফুয়েল। আর গ্যাসিয়াস ফুয়েল যে কোনো গ্যাস, যে আমরা সিএনজি ব্যবহার করি, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, মর্ন গ্যাস আছে, ব্লাস্ট ফার্নেস গ্যাস আছে, ইত্যাদি বিষয়গুলো। এরকম ছোট ছোট যদি আপনার কিছু শর্ট নোটস বা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটা সলিড ফুয়েল, নিচের কোনটা লিকুইড ফুয়েল, কোনটা গ্যাসিয়াস ফুয়েল, এটা এমসিকিউ তে দিয়ে দিতে পারে এরকম। তো আর একটা প্রমাণ দেখবো আমরা, এই প্রমাণটা সচরাচর আসে অনেকবার আমার জানার মধ্যে দেখছি আমি তিন জায়গায়, তিনটা বোর্ডে এসছে, আমি তো বোর্ড গুলো সচরাচর লিখি না, তিনটা বোর্ডে এসছে আর কি বিভিন্ন এক্সাম পরীক্ষাতে। তো সেজন্য আমি এই জিনিসটা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। এটা দুই ভাবে হয়, একটা হলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর
ওখানে একটা আছে ইন্ডিকেটর হটস্পট, এখানে একটা আছে, ওটা ইন্ডিকেট করে দেবে, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি বলেও দেবো আপনাদের, সমস্যা নাই। তো বলছে দেখাও যে ইন্ডিকেটর হটস্পট প্লাং বাই 45, যেখানে অক্ষর প্রস্তুত অর্থ বহন করে, প্রস্তুত অক্ষর বহন করে, এই কথাটা লিখে দিলে তখন এগুলো সবগুলো ডিসক্রাইব করে দিতে হয়। যে মনে করি সিলিন্ডারের গড় কার্যকরী চাপ কি পরিমাণ চাপ হবে তা যদি পিদা ডিনোট করে, সিলিন্ডারের পিস্টনের প্রস্তুতের ক্ষেত্র, ওই পিস্টনের ক্ষেত্রফলটা, স্ট্রোক দৈর্ঘ্য, যে সিলিন্ডারের ভিতরে যেই যে এরিয়া পরিমাণ হলো আমার পিস্টনটা উঠানামা করতেছে তার দৈর্ঘ্যটা প্রতি মিনিটে স্ট্রোক সংখ্যা কি, কতটা স্ট্রোক সংগঠিত হলো, কয় স্ট্রোক, এটা 2 স্ট্রোক হতে 4 স্ট্রোক হতে পারে, কে হলো সিলিন্ডার সংখ্যা, কতটা সিলিন্ডার ভিতরে কনভার্সন হবে সেটা। অর্থাৎ পিস্টনের উপরে মোট বল, পিস্টনের উপরে যে বলটা প্রয়োগ করা হয় সেই বলটা হলো কার্যকরী চাপ, আর প্রস্তুতির ক্ষেত্রফলের গুণফলটাই হলো পিস্টনের উপর মোট বল। এখন এই যে বলটা প্রয়োগ করা হয়, ঠিক আছে, এই যে মোট বলটা প্রয়োগ করা হয় কিসের উপর প্রয়োগ করা হয়, একটা এরিয়ার উপরে প্রয়োগ করা হয়, নির্দিষ্ট একটা এরিয়া, আর সেই স্ট্রোক লেন্থ আছে, সেটা লিখেছি যে স্ট্রোক লেন্থ, মোট বল ইনটু স্ট্রোক লেন্থ, মোট বল ইনটু স্ট্রোক লেন্থ। তাহলে স্ট্রোক লেন্থ হলো এল, তাহলে আমরা লিখে দিলাম যে পি এল এ লিখে দিলাম। তো এন স্ট্রোকের জন্য যদি আমরা এন স্ট্রোক, 2 স্ট্রোক, 4 স্ট্রোক করতে পারি, তাহলে এন স্ট্রোকের জন্য তাহলে কত হবে, তাহলে পি এল এ এন হবে। তাহলে কে সংখ্যক কতগুলো সিলিন্ডার হতে পারে, আমার কে সংখ্যক সিলিন্ডার হতে পারে, কে সংখ্যক সিলিন্ডারের কাজের পরিমাণ হলো প্লাং, পি এল এ এন কে হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা এখন আমরা লিখে দিতে পারি যে প্লাং বাই 45, যেখানে আমরা পি হলো কেজি পার মিটার স্কয়ার, এল হলো মিটার, এ হলো মিটার স্কয়ার, এবং এন হলো আরপিএম। আমি 11 এপ্রিল তাহলে 11 এপ্রিলে একটা বই অর্ডার করছিলাম 1045 টাকা, ওটা বিকাশ করে দিয়েছি, কিন্তু এখন তো এ হলো আমাদের একটা ছোট্ট একটা প্রমাণ ছিল, ছোট্ট 3 মার্কের একটা প্রমাণ এরকম আসতে পারে, আমরা রিপ্রেজেন্ট করে দিলে হয়ে যাবে, তখন আমরা আইসি ইঞ্জিনের ক্ষেত্রে বলে দেবে। আর এটা পাওয়ারের ক্ষেত্রে ইন্ডিকেটর হট স্পট আমরা স্টেজ ম্যাটেরিয়ালস এর যখন দেখাবো তখন ওখানে একটা প্রমাণ দেখাবো, এই দুটো সেম কিন্তু ডিফারেন্ট জিনিস, এভাবে রিপ্রেজেন্ট করতে হবে, আমাকে অবশ্যই হলো আইডেন্টিফাই করে দেবে। তো এরপরে আমরা সরাসরি এখন আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো, এগুলো আমি খুব সুন্দর করে বলার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন এই প্রয়োজনীয় যে সূত্রটা বলি নিয়ে এখন যে আলোচনা করব, এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, কোনো কিছু মুখস্থ করবেন না, খুব শর্ট, যেগুলো নাম্বারিং করা আছে এবং কালো শ্যাডো দিয়ে হাইলাইটস করা আছে, শুধু এইগুলোই আপনারা মুখস্থ রাখবেন, অন্য কোনো কিছু মুখস্থ রাখবেন না, শুধু মনে রাখবেন, মুখস্থ রাখবেন যেগুলো হাইলাইটস করা আছে, যেগুলো নাম্বারিং করা, যেমন 1 2, হ্যাঁ, তারপরে 3 4 5, এইগুলো আপনারা মুখস্থ করবেন, আর বাদ বাকি সবগুলো আপনারা মনে রাখবেন। মুখস্থ আর মনে রাখার বিষয়গুলো দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, মুখস্থ মানে এটাকে আপনার কনফিডেন্টলি মানে জানতেই হবে, আর অন্য বিষয়গুলো সেগুলো আপনার প্র্যাকটিস করতে 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 অটোমেটিক আপনি মেমোরাইজ হয়ে যাবে। আর এগুলো সবগুলো আমি একটা লাইনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, সেটা আপনাদের আগেও একবার দেখাইছি, এরপরও হচ্ছে দেখাচ্ছি, যেমন এই যে লাইনটা আমি আপনাদের এক লাইনের মাধ্যমে সবগুলো উপস্থাপন করে দিয়েছি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জিনিসটা আমরা প্রয়োজনীয় সূত্রাবলী আলোচনা করার পরে আমি তো বলেছি যে প্রতিটা টপিকস আমাদের মনে রাখুন এমন একটা হেডিং দিয়ে আমরা সেটা দেখাই, তো তার কোনো ব্যতিক্রম হবে না। তো তাহলে আমরা ইটিজের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে এখন আমি আলোচনা করতেছি। তাহলে দেখেন, আমরা প্রথমে যে সূত্রটা দেখাবো, যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার, ইন্ডিকেটেড হর্স পাওয়ার মানে যে ইন্ডিকেটেড হর্স পাওয়ার সমান সমান আমরা জানি যে হলো প্লাং, পি হলো এখানে হলো বল কার্যকারী চাপ, কি পরিমাণ চাপ। এখন চাপের ইউনিটটা বিভিন্ন ধরনের থাকতে পারে, আপনি কেজি পার মিটার স্কয়ারে থাকতে পারে, গ্রাম পার সেন্টিমিটার হতে পারে, পাউন্ড পার ফিট হতে পারে, এসআই যদি হয় নিউটন পার মিটার স্কয়ার হতে পারে, অথবা আপনার যদি এসআই সিজিএস হয় তাহলেও হতে পারে আপনার হলো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হতে পারে। আমি এটাও একটু লিখে দিই, তাহলে ভালো হবে, সবগুলো হচ্ছে লেখা থাকলো, সমস্যা নাই। জায়গা হবে না হয়তো, বা দেখি, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হতে পারে, মানে এই সমস্ত ইউনিট গুলো তো, আর ইউনিট গুলো বিষয়গুলো কিন্তু বলছিলাম আমি অলরেডি, কিভাবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হয়, কিভাবে নিউটন পার
মিটার স্কয়ার হয়। এইসব সমস্ত বিষয় কিন্তু আমি মনে হয় আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি আর কি। যাচ্ছে না কেন? দেখেন আমরা এই ইউনিটগুলো কিন্তু অনেকবার বলেছি যে কিভাবে এই ইউনিটগুলো কিভাবে কেজি পার মিটার স্কয়ার হলো চাপের ইউনিট থেকে, আমরা কিন্তু অনেকবার বলেছি, এটাকে এখন আর বলতেছি না। এরপরে দেখেন হচ্ছে এল লেন্থ। এই লেন্থটা আপনার কি কি ইউনিট হতে পারে। লেন্থ হলো আপনাদের বলছিলাম যে ইউনিট এর একটা চার্ট তৈরি করছিলাম, ওই ইউনিটের ভিতরে মৌলিক এবং যৌগিক কিছু এই ইউনিট দেখিয়ে দিচ্ছি, ওইগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন মৌলিক ইউনিটগুলো। তো স্ট্রোক লেন্থ বা স্ট্রোক দৈর্ঘ্য, যার অর্থাৎ স্ট্রোক দৈর্ঘ্যটা কি, যে ওই সিলিন্ডারের ভিতরে যে পিস্টনটা উঠানামা করে, যতটুকু এরিয়ার ভিতরে পিস্টনটা উঠানামা করে ওইটুকু হলো স্ট্রোক, যার ভিতরে ঘাত সংগঠিত হয় ওইটুকু হলো স্ট্রোক। তো স্ট্রোক দৈর্ঘ্য এটা আমরা এম কে সে ওকে মিটার, সি এস ওকে সেন্টিমিটার, এফ কে সে আমরা হচ্ছে ফিট। সিমিলারলি এ সমান হলো সিলিন্ডারের ক্ষেত্রফল। হচ্ছে তো আমরা ক্ষেত্রফলের ইউনিটে জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে হলো যদি এম কে সে হয় তাহলে মিটার স্কয়ার, সিজিএস সেন্টিমিটার স্কয়ার, এফপিএস আমাদের হচ্ছে ফিট স্কয়ার। এর হলো ঘূর্ণন গতি, এটা আপনি আরপিএস এ আপনি দেখতে পারবেন বিভিন্ন মান দেওয়া আছে, আরপিএম এবং আরপিএস এ, অর্থাৎ আরপিএম হলো রেভলিউশন পার মিনিট, আরপিএস রেভলিউশন পার সেকেন্ড। কে হলো সিলিন্ডার সংখ্যা, আর কত সিলিন্ডারের আপনার ওই ইঞ্জিনে কত সিলিন্ডার, তো সিলিন্ডার কে হলো সিলিন্ডার সংখ্যা, আর এক্স হলো আছে মিসফায়ার সংখ্যা, আবার সিলিন্ডার মিসফায়ার হতে পারে কত, কয়টা মিসফায়ার হলো সেই, অর্থাৎ এই যে মিসফায়ারটা হয় কার সাথে হয়, এটা হলো ঘূর্ণন গতির সাথে সম্পর্কযুক্ত, ঘূর্ণন গতির সাথে, অর্থাৎ ঘূর্ণন গতির সাথে মিসফায়ার বাদ দিলে আমরা হচ্ছে টোটাল ঘাতটা আর কি পেয়ে যায়। এটা আমরা হচ্ছে দেখাচ্ছি আস্তে 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 করে। তো দেখেন তাহলে আমাদের যেটা মুখস্থ রাখতে হবে সেটা হলো ইন্ডিকেটর হর্স পাওয়ার সমান সমান হলো আমাদের প্লাঙ্ক, এইটুকু আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হলো মেন আমাদের সূত্রটা, অন্য কিছু আমাদের আর মনে রাখবেন না। এখন দেখেন এরপরে আমরা কি করি। দেখেন আমরা তাহলে ইউনিটটা দেখি, ইন্ডিকেটর হর্স পাওয়ার, আমরা দেখছি প্লাঙ্ক। দেখেন যদি আপনি এই যে পি, এই প্রেসারটা যদি আপনি ইউনিটটা যদি কেজি মিটার কেজি পার মিটার স্কয়ার নেন, অর্থাৎ এম কে ইউনিটে নেন, এবং এল এল যদি এম কে একক হয় তাহলে মিটার, এবং এ যদি এম কে হয় তাহলে মিটার স্কয়ার, এবং এন ঘূর্ণন যদি আরপিএস আরপিএম এ রাখেন তাহলে রেভলিউশন পার মিনিট, এবং কে হলো সিলিন্ডার সংখ্যা, এর সংখ্যার কোনো ইউনিট নাই। তাহলে আমার দেখেন এই যে মিটার স্কয়ার আর এই মিটার স্কয়ার কেটে গেল, তাহলে থাকলো আমার কেজি মিটার পার মিনিট। এই কেজি মিটার পার মিনিট মিনিট সমানই আমরা হচ্ছে লিখতে পারি কি হলো হর্স পাওয়ার, বা কেজি মিটার পার সেকেন্ড সমান লিখতে পারি আমরা হর্স পাওয়ার। যখন আমাদের এরকম হবে কিন্তু তখন কিন্তু আমরা এই যে এই ইউনিটটা রাখতে পারি না, এই ইউনিটটা হচ্ছে রাখি না সচরাচর। তো আমাদের হর্স পাওয়ারে কনভার্ট করে নিতে হয়। হ্যাঁ, আমাদের হর্স পাওয়ারে কনভার্ট করে দিতে, তখন এই হর্স পাওয়ারে আমরা কিভাবে সেটা হচ্ছে কনভার্ট করি সেটা আমরা হচ্ছে নিচে এখনই দেখে আসবো। তারপর পরবর্তী সূত্র না, আমরা 2 নম্বর সূত্র দেখবো, দেখার পরে আমরা ওই সূত্র দেখবো, এবং বাদ বাকি তারপরে আমরা কখন মিক্সার হলে কি করি, হ্যাঁ 4 স্ট্রোকের জন্য 2 স্ট্রোকের জন্য, এই কথাটা আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখেন আমাদের ব্রেক হর্স পাওয়ার সমান সমান হলো 2 পাই এন টি। এখানে শুধুমাত্র টিটা ডিফারেন্ট, টিটা হলো আমাদের টর্ক। তো টর্ক হয় কিভাবে, যখন একটা বস্তু আছে মনে করেন যেখানে একটা ফিক্সড করা আছে, এর উপরে মনে করেন যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, মনে করেন এখানে আমরা একটা কি করলাম ফোর্স অ্যাপ্লাই করে দিলাম। এই ফোর্স যখন অ্যাপ্লাই করে দেবো তাহলে একটা টর্ক উৎপন্ন হবে, এবং টর্ক যখন উৎপন্ন হবে তার নির্দিষ্ট একটা দূরত্ব আছে এই ফিক্সড বস্তু থেকে যেখানে আমরা লোডটা অ্যাপ্লাই করলাম, এর যে মধ্যবর্তী যে দূরত্ব, ফোর্স ইনটু এয়ারদের মধ্যবর্তী দূরত্বকে আমরা হলো
ভাই টর্ক বলি। জি বলেন। ভাই 1 নম্বরে একটু জানতো। জি বলেন। ভাই এই সূত্রের 1 নম্বরে যান, আইএসপি প্লান্ট ওইটার। হ্যাঁ গেছি। হ্যাঁ, ওই 4 স্ট্রোকের মিসফায়ারের ক্ষেত্রে 2 স্ট্রোকের মিসফায়ারের ক্ষেত্রে এটা একটু আমার এখানে নেট সমস্যা ছিল তো। ও আমি এই কথাটা বলি নাই এখন, আমি বলছি যে বেসিক যে দুটো জিনিস আগে প্রয়োজন সেটা আমি আগে বলে দেবো, তারপরে কিন্তু আমি সিকোয়েন্স অনুযায়ী বলতেছি, শুধু অপেক্ষা করেন, সিকোয়েন্স অনুযায়ী বলতেছি, আপনার মেমোরাইজ হবে, ঠিক আছে? আমি যদি ঠিক র্যান্ডমলি আছে। বলি আপনি হলেও মেমোরাইজ করতে পারেন, আপনি মেমোরাইজ করার জন্যই কিন্তু আমি জিনিসগুলো সাজিয়ে রেখেছি, কিন্তু বলার ক্ষেত্রে আমি একটু টেকনিক অ্যাপ্লাই করতেছি। দেখেন তাহলে ব্রেক হর্স পাওয়ার সমান সমান 2 পাই এনটি, এটাই আপনি মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। তার টিটা আপনার আমি বললাম টিটা হলো টর্ক, তো টর্কটা হলো টর্কে আপনি দেখবেন যে কেজি আছে, মিটার গ্রাম সেন্টিমিটার হতে পারে, নিউটন মিটার হতে পারে, টাইম সেন্টিমিটার হতে পারে, এক্সেট্রা ইউনিট আপনার হতে পারে। অর্থাৎ এটাকে বলা হয় যে হলো হচ্ছে এমকেএস এর এসআই বেজ ইউনিট, যখন এটাকে আপনি ডাইন ব্যবহার করবেন এবং এখানে যখন সেন্টিমিটার দেবেন সেটাকে বলা হয় যে এসআই সিজিএস ইউনিট। হ্যাঁ, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এরপর এটা হতে পারে পাউন্ড ফিট হতে পারে টর্কের ইউনিট, সিজিএস এমকেএস এবং এফএস সব ইউনিটই আপনি দেখতে পারেন। আমি সবগুলো লিখে কয়েকটা আপনাদের দেখানোর জন্য লিখেছি। তাহলে এই দুটো সূত্র আপনি মনে রাখবেন। তো এই হলো মোটামুটি এই দুটো সূত্র। এখন এই দুটো সূত্র নিয়ে আমি এখন আলোচনা করব যে কখন কি করবেন আপনি। এখন মনে করেন যে আপনি যেটা বললাম, প্রথম যে সূত্রের কথা বললাম, প্রথম সূত্রে আপনি হচ্ছে সবগুলোই আপনার এমকেএস ইউনিট ব্যবহার করছেন। ফাইনালি আপনি কি ইউনিট বের হবে সেটা আপনি ক্যালকুলেশন করবেন, যে আপনি কোন ইউনিট বের হচ্ছে, কোন ইউনিটটা বের হচ্ছে, আপনি এইটা শুধু খেয়াল করবেন যে কোন ইউনিট বের হলো। আপনি যখন এমকেসি ইউনিট হচ্ছে আপনি সবগুলো ক্যালকুলেশন করলেন, সূত্র কিন্তু প্লাঙ্কি বসাবেন, অন্য কিছু কিন্তু বসাবেন না। আপনি যতই এক্সপার্ট হন, এটা যদি সিকোয়েন্স গুলো মেনটেন করেন তাহলে আপনি মেমোরাইজ করতে পারেন এবং বেসিক গুলো ডেভেলপ হবে এবং ক্লিয়ার হবে। তাহলে এটা যে সূত্র না, তাহলে আপনি সূত্র কিন্তু প্লাঙ্ক, শুধু প্লাঙ্ক, এটা হলো সূত্র। এই বাই 4500, বাই 75, বাই হলো 550, হ্যাঁ, বাই 746, এইগুলো দেওয়াকে সূত্র বলে না। এগুলোকে কি হয়, ইউনিটকে কনভার্ট করে হচ্ছে একটা মেজারমেন্টে নিয়ে আসার জন্য ওগুলো দেওয়া হয়, কিন্তু ওগুলো আপনি দেবেন না, শুধুমাত্র প্লাঙ্কই দেবেন। এখন আপনি প্লাঙ্ক দিয়েছেন, আমি তাহলে এই লাইনটা আপনাকে একবার বুঝিয়ে দিয়ে আমি টাকা ফাইনালে করে যাব। মনে করেন আপনি ম্যাথমেটিক্সটা করছেন, প্লাঙ্ক দিয়েছেন, প্লাঙ্ক দিয়ে আপনি ফাইনালি হচ্ছে ইউনিটটা এসছে এরকম যে কেজি মিটার পার মিনিট এসছে। যখন কেজি পার মিনিট আসবে এরকম ইউনিট আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, আপনাকে বলে দিয়েছে যে কত হর্স পাওয়ারের মোটর লাগবে, কত হর্স পাওয়ারের ইঞ্জিন, হ্যাঁ এক্সেট্রা আপনার কাছে যদি এরকম চাই তখন আপনি হর্স পাওয়ার রাখতে হবে। এখন আপনার কিসে নিয়ে হর্স পাওয়ারে, আপনি ইউনিট এসছে কি কেজি মিটার পার মিনিট, তাহলে ওই ভ্যালুকে যদি আপনি 4500 দ্বারা ভাগ করে দেন তাহলে আপনি চলে আসবে হর্স পাওয়ারে। এখন ইউনিট যদি আপনার এরকম আসে যে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে আপনি ওই ভ্যালুকে 75 দ্বারা ভাগ করে দিলেন, তাহলে আপনি হর্স পাওয়ারে চলে আসলেন। এরপরে যদি এফপিএস এ হয়, যদি আপনার সবগুলো ভ্যালু এফপিএস এ থাকে তাহলে আপনার পাউন্ড ফিট পার মিনিট আসবে। তাহলে আপনি তখন 33,000 দ্বারা ভাগ করে দিলে আপনার 1 হর্স পাওয়ারে চলে আসবে আপনার ওই অ্যান্সারটা। এরপর যদি আপনার এমন হয় যে এই ইউনিটটা এরকম হচ্ছে পাউন্ড ফিট, আমরা ম্যাথমেটিক্স করার সময় তখন আরো ডিপলি দেখে ফেলবেন, আমি এই সিকোয়েন্স গুলো একবার আপনাকে বোঝানোর জন্য এখানে রিপ্রেজেন্ট করেছি। পাউন্ড ফিট পার সেকেন্ড আসে ইউনিটটা আপনি, তাহলে এটাকে আপনি হর্স পাওয়ারে নিয়ে যাবেন, তার জন্য আপনাকে 550 দ্বারা ভাগ করে দিলে আপনার হর্স পাওয়ারে চলে আসবে। এরপরে দেখেন আমাদের 746 দ্বারা যদি ভাগ করে দেন আপনার ইউনিট যদি এরকম হয় ওয়াটে চলে আসে। যদি আপনি সবগুলো এসআই ইউনিট ব্যবহার করেন তখন অবশ্যই কিন্তু কথা আটকে আসতেছে। আপনি যদি এসআই ইউনিট ব্যবহার করেন তাহলে সেটা আপনার আসবে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এসআই ইউনিট ব্যবহার করেন হচ্ছে তাহলে আপনার সেটা আসবে কি ওয়াটে আসবে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে হর্স পাওয়ারে নিতে হবে তাহলে ওই ভ্যালুকে 746 দ্বারা হচ্ছে ভাগ করলেই আপনার হর্স পাওয়ারে চলে কিছু আসবে। বোঝা যায়
এখন কি শোনা যাচ্ছে আমার কথাটা? কাইন্ডলি কেউ রেসপন্স করেন, কথা শোনা যাচ্ছে কিনা আমার, এবং সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা। শোনা যায়। আচ্ছা, জি ধন্যবাদ। ভাই এখন শোনা যায়। নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, তো ওয়াইফাই একটু প্রবলেম ছিল, হয়তো সেই জন্য প্রবলেমটা হয়েছে। তো দেখেন আমি এখানে এই যে সম্পূর্ণ যে লাইনের যে রিলেশনটা দেখাইছি, এটা কি সম্পূর্ণরূপে শুনতে পারছেন না আরেকবার বলতে হবে? সব কথাগুলো শুনতে পারছিলেন কিনা সেজন্য বললাম। তো এখন চলে আসেন, আমি ভাই আরেকবার বলেন। জি জি বলবো, এই যে সেই কথাটা বলবে এখন এখানে বলে দেবো। তো দেখেন আমরা যে কথাটা বলছিলাম, দেখেন যে আমরা প্রথমে যে বিষয়টা হচ্ছে দেখছি, দেখেন এই যে এইটার ক্ষেত্রে আপনাদের হচ্ছে দেখালাম যে কি করবেন, কিন্তু এই সূত্র কখনোই বসাবেন না। হ্যাঁ, তারপরে এই সূত্রটাও হচ্ছে কখনো হচ্ছে বসাবেন না, এবং এই সূত্রটাও কখনো হচ্ছে বসাবেন না। এগুলো আমি ফের ফের এখন এডিট করে দেবো আর কি, আমার খেয়াল ছিল না, এখন ফের এডিট করে দেবো, এখন জাস্ট নাও এডিট করবো আর কি। তো দেখেন যদি সিলিন্ডার মিস ফায়ার হয়, যদি সিলিন্ডার মিস ফায়ার হয়, তাহলে এই নাম্বার অফ রোটেশনের সাথে নাম্বার রোটেশন বলছে ইঞ্জিনের ঘূর্ণয়ন গতি, এই ইঞ্জিনের হচ্ছে ঘূর্ণয়ন গতির সাথে হলো আপনার হচ্ছে ওই মিস ফায়ারটা যদি বাদ দিয়ে দেন তাহলে হয়ে যাবে। আর যদি ফোর স্ট্রোক হয়, যদি ফোর স্ট্রোক হয় এবং যদি বলেছে ফোর স্ট্রোক এবং মিস ফায়ার হয়, যদি কথা বলে ফোর স্ট্রোক এবং মিস ফায়ার, যদি ফোর স্ট্রোক হয় তাহলে এন বাই হচ্ছে 2, ঠিক আছে। যদি ফোর স্ট্রোক হয়, ফোর স্ট্রোক ইঞ্জিন বলে নাম্বার অফ রোটেশনকে ওই 2 দ্বারা ভাগ করে দিতে হয়, নাম্বার অফ রোটেশন অর্থাৎ ঘূর্ণয়ন গতির সাথে ইঞ্জিনের ঘূর্ণয়ন গতির সাথে 2 দ্বারা ভাগ করে দেয়। এখন যদি বলে মিস ফায়ার হয়েছে, তাহলে ওই নাম্বার অফ রোটেশন সাথে কি করতে হবে, এক্সটা বিয়োগ করতে হবে, অর্থাৎ এক্সটা বোঝাতে হবে মিস ফায়ার সংখ্যা। যদি টু স্ট্রোক হয় এবং মিস ফায়ার যদি বলে, তাহলে অবশ্যই হচ্ছে এন মাইনাস এক দিয়ে দেবো। আমি তো সবগুলো কিন্তু এই যে এখানেই কিন্তু বিষয়টা, এই যে এই সূত্রই কিন্তু বসাবেন সবগুলো, এই যে 4500 এগুলো কিন্তু বসাবেন না কখনো। আমি আপনাদের সামনেই হচ্ছে করি, তাহলে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। আমি এই লাইনটাও বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলোর কারণে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়তে পারেন, এগুলো আমি বাদ দিয়ে দেবো, সেই জন্য এগুলো রাখবো না, এগুলো আর আমি হচ্ছে রাখবো না, এটাও রাখবো না, আমি এটা দিয়ে দেবো। এবং এটা কি হবে না হবে সেটা পরের কথা, কি হবে সেটা পরের, এটাও আমি রাখবো না, এটাকেও আমি এইভাবে রিপ্রেজেন্ট করব যাতে কোনো ধরনের হচ্ছে প্রবলেম সৃষ্টি না হয়। সেজন্য আমি সবগুলো এইভাবে রিপ্রেজেন্ট করে দিলাম, এবং এগুলো আমি হচ্ছে ডিলিট করে দিলাম, কারণ আমি একবারে সবগুলো রিপ্রেজেন্ট করে দিয়েছি আপনাদের। কথা যাচ্ছে না, কথা ক্লিয়ার যাচ্ছে না, কথা ক্লিয়ার হচ্ছে না, কথা তো ক্লিয়ার হওয়ার কথা, এখানে তো বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার হচ্ছে। তো দেখেন এরপরে আমি, আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন, আমার কথা শুনতে মাঝে পারতেছেন? মাঝে ক্লিয়ার শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় না। হ্যাঁ, কথাগুলো না শোনা গেলে আমাকে অবশ্যই অবশ্যই নোটিস করবেন কিন্তু, ঠিক আছে। তো দেখেন তো সবগুলোই আমি বলে দিয়েছি এখানে, তাহলে এখানে এগুলো আপনার একটারও দরকার নাই, ইউনিট গুলো আমি একটু দেখিয়ে দিয়েছি। তো আপনারা বলতে পারেন যে আমি ওই জিনিসগুলো রাখবো কি রাখবো না, না রাখি, কারণ রাখলেই প্রবলেম হবে। আমি যেটা ভাবতেছি যেটা ওটা আমি রাখবো না, আমি কোনটা রাখবো, তো এটা রাখবো, এবং এগুলো সবগুলো ডিলিট করে দেবো, রাখবো না। এরপরে হলো তারপরে আমি এগুলো ডিলিট করে দেবো, রাখবো না। তারপরে এটাও ডিলিট করে দেবো, রাখবো না, এগুলো রাখবো না, একটাও রাখবো না, আমি না রাখি আমি একটাও, কারণ ওগুলো দেখলে মাথা ঘুরে যাবে, হ্যাঁ প্রবলেম হতে পারে। সবকিছু ছোট ছোট করে আছে রিপ্রেজেন্ট করে দিই। দেখেন কি করলাম আমি, তাহলে ফোর স্ট্রোক এবং মিস ফায়ার যদি হয়, তাহলে PLA n/2 মাইনাস এক্স, অর্থাৎ এক্সটা হলো আমার মিস ফায়ার সংখ্যা।
এবার 2 স্ট্রোক হয় 4 স্ট্রোক হলে n/2, আর 2 স্ট্রোক হলে হচ্ছে 2 স্ট্রোক মিসফায়ারের ক্ষেত্রে যদি হয় তাহলে n-x। শেষ কথা, এখানে আমাদের ছোট্ট কথা গুলো বলে দিলাম। এরপরে আমরা চলে আসব ব্রেক হর্স পাওয়ারের ক্ষেত্রে। ব্রেক হর্স পাওয়ারের ক্ষেত্রে আমরা বললাম যে আছে 2π/nt, এটা আমাদের মেন সূত্র, আর অন্য কোনো সূত্র। আর একটা কথা মনে রাখবেন যে আমার 4 স্ট্রোক হোক আর 2 স্ট্রোক হোক, এই ব্রেক হর্স পাওয়ার কিন্তু আউটপুট, এটা কিন্তু আউটপুট ফ্লাইহুইলে পাই আমরা। এখানে কিন্তু আপনি আর ওই যে 2 স্ট্রোক হোক আর 4 স্ট্রোক হোক, এখানে কিন্তু আর আপনি কখনোই 2 দ্বারা ভাগ করতে যান না কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু আর 2 স্ট্রোক হবে না, কারণ এটা হলো ব্রেক হর্স পাওয়ার হলো আউটপুট। সেজন্য এখানে আর নাম্বার অফ রোটেশনের সাথে 2 হলো ভাগ হয় না কিন্তু। হ্যাঁ, এটা একটু মনে রাখেন। তো এটা হলো আমাদের। এরপরে আমরা এখানে ব্রেক হর্স পরে আবার হলো আপনার মিস ফায়ার হয় না। হ্যাঁ, তো নাম্বার অফ রোটেশনের সাথে আপনার হলো কি হয় না, নাম্বার অফ রোটেশনের সাথে আপনার 2 দ্বারা ভাগ হবে না। হ্যাঁ, এই জিনিসটা দেখা যাচ্ছে ভুল করে, দেখা যাচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন দিয়েছে, আপনার ব্রেক হর্স ইন্ডিকেটর হর্স পাওয়ার বের করতে বলেছে, আর এরপরে বলেছে আবার ব্রেক হর্স পাওয়ার বের করো। তখন কি করছে 2πn/2 দিয়েছে। না, n/2 হবে না, কারণ এটা হলো আউটপুটে আর হচ্ছে ঘাত সংখ্যার সাথে আর এটা একটু 2 বার ওঠানামা করে না, এটা শুধু ইন্ডিকেটর হর্স পাওয়ারের ক্ষেত্রেই হচ্ছে 2 দ্বারা হচ্ছে ভাগ হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু হচ্ছে খেয়াল রাখবেন। তো এখানেও দেখেন আমি শর্ট করে দিলাম শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে, যাতে অনেক কিছু বিষয় আপনাদের সামনে না থাকে। এরপরে দেখেন 3 নম্বর আপনাদের হলো সূত্র টর্ক। আর টর্ক হলো হচ্ছে ফোর্স ইনটু ওদের মধ্যবর্তী যে দ্রুত, যে ফিক্সড কথা থাকে, যে আপনি ফিগার দ্বারা প্রথমে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যদি ফিক্সড কথা থাকে, এখানে ফিক্সড আছে, এখানে আপনার হলো ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো, এবং এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব, এদের মধ্যবর্তী যে হচ্ছে দূরত্ব ধরলাম আমি এল দৈর্ঘ্য, তাহলে এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোর্স এবং এদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, এই গুণফলকে আমরা হলো টর্ক বলি। তাহলে এই গেল আমাদের 3 নম্বর সূত্র। এরপরে আমাদের 4 নম্বর সূত্র হলো হচ্ছে ফ্রিকশন হর্স পাওয়ার। ফ্রিকশন হর্স পাওয়ারটা আমরা অলরেডি হচ্ছে দেখে এসেছি, যে ইন্ডিকেটর হর্স পাওয়ার এবং ব্রেক হর্স পাওয়ারের পার্থক্যই হলো আমাদের হচ্ছে ফ্রিকশন হর্স পাওয়ার। এরপরে মেকানিক্যাল ইফিসিয়েন্সি হচ্ছে গ্রিক এটা ম্যাক লিখেছে, মানে মেকানিক্যাল বোঝাইছি। তো মেকানিক্যাল অর্থাৎ ইফিসিয়েন্সি মানে আমি বলছিলাম যে আউটপুট বাই ইনপুট, অর্থাৎ ব্রেক হর্স পাওয়ার হলো আউটপুট পাওয়ার আর ইন্ডিকেটেড হর্স পাওয়ার হলো ইনপুট পাওয়ার। দেখেন আমি উপরে সেজন্য আরেকটা লাইন লিখে দিয়েছি যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এরপরে 6 নম্বর দেখেন ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি, অর্থাৎ ITH দিয়েছি, অর্থাৎ ইন্ডিকেটেড থার্মাল বুঝাইছি। ইন্ডিকেটেড থার্মাল বুঝে এটা মনে রাখার জন্য ইন্ডিকেটেড থার্মাল, তাহলে ইন্ডিকেটেড পাওয়ার হবে। আর এই যে থার্মাল তাপীয় হবে, এটা তাপ যদি হয় তার জন্য কি হবে, আমার জ্বালানির প্রয়োজন হবে, এবং তার জন্য ওই জ্বালানির তাপীয় মান আমার জানা প্রয়োজন হবে। সেই জন্য আমাদের ইন্ডিকেটেড হর্স